সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক, ভূগোল বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদেরকে ভূগোল প্রথম পত্র অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আমার আলোচনার মূল বিষয় হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আশা করব তোমরা সকলে আলোচনা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং আলোচনাটি মন দিয়ে শুনবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও মূল আলোচনায় স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূগোল প্রথম পত্র অধ্যায় 4। এই অধ্যায়ের আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা থেকে যে বিষয়গুলো শিখব সেগুলো হলো, দেখো, প্রথমে আমরা দেখি বায়ুমণ্ডল কাকে বলে, এই সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আমরা জানতে পারবো, বায়ুমণ্ডলের গুরুত্ব জানতে পারবো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানতে পারবো এবং বায়ুমণ্ডলের একটি স্তর আছে, সেটি হলো ওজোন স্তর, যেটা মানুষ, প্রাণী অর্থাৎ জীবের জন্য খুবই দরকারি একটি স্তর। এই ওজোন স্তর সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। শিক্ষার্থীবৃন্দ, বায়ুমণ্ডল সম্পর্কে দেখো, জানার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেগুলোর মধ্যে দেখো, নাম্বার 1, বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উচ্চতা কত এবং বায়ুমণ্ডল কি ধরনের উপাদান দ্বারা গঠিত। প্রথমেই দেখো, বায়ুমণ্ডল কাকে বলে। পৃথিবী পৃষ্ঠকে বেষ্টনকারী অদৃশ্য বায়বীয় আস্তরণকেই বলা হয় বায়ুমণ্ডল। আবার বলি, পৃথিবী পৃষ্ঠকে বেষ্টনকারী অদৃশ্য বায়বীয় আস্তরণকেই বায়ুমণ্ডল বলে। হিডোর এবং অলিভার এদের মতে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। আবহাওয়াবিদ স্টলারের মতে বায়ুমণ্ডলের 97% ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত। অর্থাৎ বায়ুমণ্ডল গঠনকারী যতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এখন আমরা যেটা জানবো সেটা হলো বায়ুমণ্ডলের উপাদান। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। আমরা এই পাই চার্টের মধ্যে কয়েকটা উপাদানের নাম দেখতে পাচ্ছি। প্রথমটি দেখো, নাইট্রোজেন। এটা দেখো, বায়ুমণ্ডল গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আছে হলো নাইট্রোজেন। এটা পরিমাণের দিক দিয়ে 78%। এরপরেই দেখো অক্সিজেন আছে বায়ুমণ্ডলে প্রায় 21%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। এছাড়াও বায়ুমণ্ডল গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে আছে আর্গন 0.9%। এছাড়াও অন্যান্য গ্যাস সব মিলিয়ে আছে 0.07%। এটা হলো বায়ুমণ্ডল গঠনকারী গ্যাসীয় উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলো কি কি। দেখো, বায়ুমণ্ডল গঠনকারী মূল উপাদান 3টি। এই 3টি উপাদানের মধ্যে আছে, দেখো, গ্যাসীয় উপাদান, তরল উপাদান বা জলীয় বাষ্প, কঠিন উপাদান বা ধূলিকণা, যাদেরকে আমরা অ্যারোসল বলি। আবার গ্যাসীয় উপাদান দুই ধরনের আছে। একটা আছে সক্রিয় গ্যাস, এর মধ্যে আছে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড
এইগুলো হলো সক্রিয় গ্যাস, আর কিছু আছে নিষ্ক্রিয় গ্যাস। এর মধ্যে আছে দেখো নিয়ন, জেনন, ক্রিপ্টন, হিলিয়াম ইত্যাদি। এগুলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হিসাবে অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানার চেষ্টা করব বায়ুমণ্ডলের গুরুত্ব। আমি এখানে মোট 5টি গুরুত্বের নাম লিখেছি। এছাড়াও বায়ুমণ্ডলে আরও কিছু গুরুত্ব আছে, তবে এগুলো মনে রাখলে পরেই তোমরা মোটামুটি বায়ুমণ্ডলের গুরুত্ব থেকে কোনো প্রশ্ন আসলে পরে অনুধাবন টাইপের তোমরা লিখতে পারবে। বায়ুমণ্ডলের গুরুত্বের মধ্যে নাম্বার 1 দেখো, বায়ুমণ্ডল গঠনকারী যে অক্সিজেন আছে, দেখো এটা অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণীর শ্বাসকার্যের জন্য আবশ্যক। নাম্বার 2, বায়ুমণ্ডলের সৌরশক্তি কুপরিবাহী বলে জীবন ধারণের উপযোগী উষ্ণতা বজায় রাখে। নাম্বার 3, বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড আছে এটি উদ্ভিদের সালোক সংশ্লেষণের মূল উপাদান। এরপরে দেখো, বায়ুর যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প মেঘ, কুয়াশা, শিশির ইত্যাদি সৃষ্টিতে অবদান রাখে। এরপরে আছে দেখো, বিভিন্ন গ্যাস আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রক, অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন আলোচনার মূল বিষয় হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমরা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে ধারণা লাভ করব। দেখো, বায়ুমণ্ডলের স্তরকে প্রধানত দুটি অংশে বিভক্ত করা যায়। একটা হলো দেখো সমমণ্ডল, আর একটা হলো বিষমমণ্ডল। সমমণ্ডল হলো বায়ুমণ্ডলের নিচের স্তরকে সমমণ্ডল বলা হয়। এই স্তরে বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলো আছে এটা তেমন কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে বলে সমমণ্ডল। আর বায়ুমণ্ডলের 90 কিলোমিটার থেকে ঊর্ধ্ব দিকে বায়ুর যে স্তর আছে 10,000 কিলোমিটার পর্যন্ত, এটাকে বলে বিষমমণ্ডল। আবার বিষমমণ্ডলকে 4টি উপস্তরে বিভক্ত করা যায়। প্রথমে আছে দেখো আণবিক নাইট্রোজেন স্তর। এটি বায়ুমণ্ডলের 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার মধ্যে অবস্থিত। এই অংশে নাইট্রোজেন পরমাণু বেশি থাকার কারণে এটাকে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর। এর পরের স্তরকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। এটি বায়ুমণ্ডলের বিষমমণ্ডলের দ্বিতীয় স্তর। এটি 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটারের মধ্যে অবস্থিত। অক্সিজেন পরমাণু বেশি থাকার কারণে এটাকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। এরপরের স্তরের নাম হলো দেখো হিলিয়াম স্তর। এটি বায়ুমণ্ডলের অক্সিজেন স্তরের উপর থেকে, অর্থাৎ 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত হিলিয়াম স্তরের অবস্থান। এখানে একইভাবে হিলিয়াম পরমাণুর অস্তিত্ব বেশি আছে বিধায়ী এটাকে বলা হয় হিলিয়াম স্তর। এরপরে আছে হাইড্রোজেন স্তর, অর্থাৎ এটা বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। এটি হিলিয়াম স্তরের উপর থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় হাইড্রোজেন স্তরের অবস্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা পড়ব সেটা হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের উষ্ণতার ভিত্তিতে কি ধরনের স্তর বিন্যাস আছে সেটা। দেখো, ছবিটা লক্ষ্য করলে পরে আমরা কিছু কিছু বিষয় এখান থেকে ধারণা লাভ করতে পারবো। দেখো, এখানে বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে যে স্তর বিন্যাসটি, অর্থাৎ বায়ুমণ্ডলের পৃথিবী সংলগ্ন স্তরগুলোর অবস্থান এখানে দেওয়া আছে। প্রথমটি দেখো ট্রোপোস্ফিয়ার। আমরা জানি এটা পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে লাগানো একটি বায়ুমণ্ডলীয় স্তর। এটি সাধারণত 12 কিলোমিটার বা 12 থেকে 16 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এর ঊর্ধ্ব সীমাকে বলে ট্রপোপোজ। এরপরে দেখো, ট্রোপোস্ফিয়ারের পরের স্তরের নামই স্ট্র্যাটোস্ফিয়ার। এটা সাধারণত 50 কিলোমিটার পুরুত্ব, মানে উচ্চতা মোট 50 কিলোমিটার। এই স্তরের ঊর্ধ্ব সীমাকে বলে স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ থেকে শুরু হলো দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে মেসোপোজ। মেসোপোজের উপর থেকে শুরু হলো থার্মোস্ফিয়ার, এটাকে আবার আয়নোস্ফিয়ারও বলা হয়। এটা আর এক নাম তাপমণ্ডল। থার্মোস্ফিয়ার দেখো 80 কিলোমিটার থেকে শুরু করে 600 কিলোমিটার পর্যন্ত অবস্থিত থার্মোস্ফিয়ার। এরপরে স্তরের নাম হলো এক্সোস্ফিয়ার। এই স্তরের শেষের স্তরটির নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো রেড কালার একটা রেখা এখানে অঙ্কন করা আছে, এটাকে বলে উষ্ণতা রেখা। আমরা জানি বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার থেকে ঊর্ধ্ব দিকে বায়ুর তাপমাত্রার একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। তোমরা খেয়াল করে দেখো 0°C তাপমাত্রা, -18 ডিগ্রি, এদিকে প্লাস টেম্পারেচার বেশি। এটা যদি আমরা খেয়াল করি, দেখো ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা আস্তে আস্তে অনেক কমে গেছে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে তাপমাত্রা আস্তে আস্তে আবার বৃদ্ধি পেয়েছে। মেসোস্ফিয়ারে যে তাপমাত্রা আবার কমে গেছে। থার্মোস্ফিয়ারে যে সম্পূর্ণ তাপমাত্রার আমরা ব্যতিক্রম লক্ষ্য করি, এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে ঊর্ধ্ব দিকে তাপমাত্রা বেড়েই চলছে, অর্থাৎ তারপরে আর তাপমাত্রা কম নাই, উপরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিটা লক্ষ্য করলে পরে আমরা মোটামুটি এই স্তরগুলোর স্বাভাবিক কিছু গুরুত্ব দেখতে পাই। আমরা জানি ট্রোপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর। এই স্তরে অনেক ঘটনার জন্য দায়ী, যেমন মেঘ, বৃষ্টি সব কিছু এই স্তরে সংঘটিত হয়। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপোজ। ট্রপোপোজ দিয়ে আমরা জানি যে এখানে বায়ু স্থির থাকার কারণে এখানে বিমান বিনা বাধায় এখানে চলাচল করতে পারে। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের একটা স্তরের নাম ওজোন স্তর। আমরা এটা পরবর্তীতে আরেকটু ভালোভাবে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো পরবর্তী আলোচনায় আমরা যাই। ট্রোপোস্ফিয়ার, যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে যাতে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসলে পরে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর আমরা যেটা দেখলাম, যা ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 12 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপো একটি গ্রিক শব্দ যার অর্থ মিশ্রণ। মিশ্রণ বলতে এখানে বিভিন্ন গ্যাসীয় এবং অন্যান্য উপাদানের মিশ্রণে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলের এই স্তরে সর্বাধিক গ্যাসীয় উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা দেখলাম যে ট্রোপোস্ফিয়ারের যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো আছে তার মধ্যে বেশিরভাগ উপাদানই ট্রোপোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। এই স্তরে আমরা দেখতে পাই, আমরা আগের ছবিতে লক্ষ্য করেছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় ট্রোপোস্ফিয়ারের, এবং এই হ্রাসের একটি মাত্রা আছে, সেটা হলো দেখো প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4°C তাপমাত্রা হ্রাস পায়। উষ্ণতা হ্রাসের এই হারকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। বায়ুমণ্ডলের এই স্তরে জলীয় বাষ্প ধূলিকণার উপস্থিতির জন্য সর্বপ্রকার আবহাওয়াগত ঘটনা ঘটে। এই স্তরে একটি নাম আছে, নাম হলো কুব্ধমণ্ডল। অবশ্যই তোমরা বিষয়টি মনে রাখবে। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার দেখো। স্ট্র্যাটো যার উৎপত্তি ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম থেকে এসেছে, যার অর্থ স্তর। এটি বায়ুমণ্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তর। এর বিস্তার হলো ট্রোপোপোজের ঊর্ধ্বসীমা থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে দেখো 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর অবস্থিত। বায়ুমণ্ডলের এই স্তরে জলীয় বাষ্প ধূলিকণা এবং অনুপস্থিতির জন্য কোনো প্রকার আবহাওয়াগত ঘটনা ঘটে না। এই জন্য এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। আমরা ট্রোপোস্ফিয়ারকে বললাম ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারের নাম হলো শান্তমণ্ডল। এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে, যেহেতু বায়ু স্থির বায়ুতে জেট বিমানগুলো দ্রুত গতিতে চলতে পারে। এই স্তরে মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্লস এটা দেখা যায়। এই স্তরের সর্বোচ্চ সীমাকে বলে স্ট্র্যাটোপোজ। এরপরে আসলে দেখো মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। মেসো শব্দের অর্থ হলো মধ্য। এর বিস্তার ট্রোপোপোজের ঊর্ধ্ব থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলে অত্যন্ত শীতলতম স্তর। এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়।
এই স্তরে নৈশ দুটি মেঘ দেখা যায়। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। থার্ম শব্দের অর্থ হলো তাপমণ্ডল বলা হয়, আয়োনোস্ফিয়ারও বলা হয়। দেখো হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর আমরা হেটারোস্ফিয়ার মানে হলো বিষমমণ্ডলের সর্বনিম্ন স্তর। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দ্বারা এই স্তরটি গঠিত। বিস্তার মেসোপোজের ঊর্ধ্ব থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে আগত বিভিন্ন রশ্মি যেমন গামা রশ্মি, রঞ্জক রশ্মি এগুলো শোষণ করে স্তর মুক্ত আয়ন থাকে। আবার মুক্ত আয়নের উপস্থিতির ফলে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যার জন্য আমরা রেডিও শুনতে পাই। এই স্তরে অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, রঞ্জক রশ্মি শোষিত হয়। এই স্তরে আমরা মেরুজ্যোতি দেখতে পাই, মেরুজ্যোতি দেখা যায়। এই স্তরে আয়ন সৃষ্টির ঘটনাটি প্রথম আবিষ্কার করেন, তার নাম কেনেলি এবং হেভিসাইড। এই স্তরের সর্বস্ব সীমাকে বলা হয় থার্মোপজ। এরপর এক্সোস্ফিয়ার। দেখো থার্মোস্ফিয়ার উপর স্তরকে এক্সোস্ফিয়ার বলা হয়। বিস্তার বায়ুমণ্ডলে 500 থেকে 750 কিলোমিটার মধ্যে অবস্থিত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বসীমায় উষ্ণতা প্রায় দেখো 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে। এরপর একটা নাম দেখ ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বশেষ এবং সর্বোচ্চ স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরের স্তর। বিস্তার বায়ুমণ্ডলে 750 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরটি ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত বলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। এই স্তরে সৌরবায়ু বাধাপ্রাপ্ত হয়। এই স্তরে যে অংশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় তাকে বলে ম্যাগনেটোপোজ। নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপোজ বলয়কে ভ্যান অ্যালেনের নাম অনুসারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ওজোন স্তর সম্পর্কে আলাদা করে একটু ধারণা লাভ করব। আমরা এখন দেখব যে ওজোন স্তর বিষয়টা কি। দেখো, ওজোন শব্দের উৎপত্তি গ্রিক শব্দ ওজো, যার অর্থ হল স্মেল। এটি হালকা নীলাভ আস্তে গন্ধযুক্ত গ্যাস। এর রাসায়নিক সংকেত 03। আবিষ্কারক জার্মান রসায়নবিদ সিএফ স্কোনবি। রাসায়নিক সংকেতটি নির্ধারণ করেন জেল শরেট। ওজোন স্তর সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেন ব্রিটিশ আবহাওয়াবিদ পদার্থবিদ জিবিএম ডবসন। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক হলো ডবসন একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পৃথিবী, তার উপরস্থ ওজোন লেয়ার বা ওজোন স্তর, এটিকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। আমরা জানি পৃথিবীতে যে আলো, সূর্যের যে আলো আসে এর মধ্যে একটা আছে হলো বেগুনি রশ্মি। এই বেগুনি রশ্মির মধ্যে পৃথিবীতে ওজোন লেয়ার কি করে, অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নিজে উত্তপ্ত হয়, বাধা প্রদান করে, পৃথিবীতে প্রাণের সঞ্চার করে। এই জন্য ওজোন লেয়ারকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইভাবে ওজোন লেয়ার পৃথিবীতে আসে, ছাতার মতো বাধা প্রদান করে ওজোন স্তর। এটা বাধা প্রদান করার কারণেই পৃথিবীতে প্রাণের সঞ্চার। যদি বাধা প্রদান না করত বা না করতে পারে তাহলে কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা আছে। সূর্য থেকে আসা সবগুলো রশ্মির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি হলো আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। দেখো, অ্যাবজর্ব করে বা শোষণ করে নিজে উত্তপ্ত হয়, কিন্তু পৃথিবীতে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ তৈরি করছে। কিন্তু তারপরেও আমরা মানুষ খামখেয়ালি বশত দেখো বিভিন্ন ধরনের এই ওজোন স্তর ধ্বংসকারী বিভিন্ন গ্যাস উৎপাদন করছি। এর মধ্যে একটা গ্যাসের নাম দেখো সিএফসি গ্যাস নির্গত করার কারণেই দেখো এই প্রাকৃতিক পর্দাটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, যার জন্য সূর্য থেকে ডাইরেক্ট অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসছে। এটা মানুষের জন্য হুমকি স্বরূপ। দেখো, কোনো কারণে যদি এই ধরনের ঘটনাটা ঘটে, অর্থাৎ এই প্রাকৃতিক পর্দা যদি নষ্ট হয়, ফেটে যায়, তাহলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হবে। দেখো, এখনই আমরা দেখতে পাই যে টেম্পারেচার বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধির কারণে এটা ধ্বংস হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। সুতরাং যে কোনোভাবেই হোক আমরা অবশ্যই এই প্রাকৃতিক পর্দাটাকে
বাঁচিয়ে রাখবো শুধু আমাদের পৃথিবীকে বাসযোগ্য করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য।